রেকর্ড করছি, ঠিক আছে? আমি ক্লাসটা রেকর্ড করব এবং আপনাদের গ্রুপে আমি দিয়ে দিব ক্লাসটা। তাহলে আপনাদের ক্লাসের কন্টেন্টগুলো এবং যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেটা বুঝতে সুবিধা হবে। একটা জিনিস ছুটে গেলে সেটা আবার পরবর্তীতে ক্যাচ করা খুব কঠিন। তো সেই কারণে ক্লাসটা রেকর্ড হয়ে গেলে আমি রেকর্ডের ক্লাসটা আমি দিয়ে দিব আপনাদের গ্রুপে, আপনারা ওইখান থেকে পেয়ে যাবেন। ক্লাস মূল ক্লাসে আমরা এখন আস্তে আস্তে চলে যাব। এখানে যতজনই জয়েন করেছে এটা রেকর্ড হচ্ছে, এটা রেকর্ড থেকে যাবে। আমি সেই অনুযায়ী যদি অ্যাটেন্ডেন্সের কোনো অপশন থাকে সেই অনুযায়ী আমি অ্যাটেন্ডেন্সেরও ইয়ে করে দিব। প্লাস যেহেতু আপনাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটা নির্দিষ্ট আপনারা জানেন যে ওয়েব পেজ আছে এবং ওইখানে আপনাদের নির্দিষ্ট কন্টেন্ট দেওয়া আছে, যে আমি ওই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেই আপনাদের যে বইটা দেওয়া আছে হিসাব বিজ্ঞানের নীতিমালা, সেই বই থেকেই আমি কিছু টপিক আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং একদম সিরিয়ালি সবকিছু আপনাদের যেভাবে দেওয়া আছে বইয়ে সেই অনুযায়ী আলোচনা করব। তো আমি যদি আপনাদের যেটা আপনাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বইয়ে যেটা দেওয়া আছে সেটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে, যে আপনাদের বইয়ের কন্টেন্টটা হচ্ছে এরকম। আপনাদের বইয়ে যে বিষয়গুলো দেওয়া আছে সেটা হচ্ছে এরকম। এই যে আপনাদের সূচিপত্রে যদি যান আপনারা একদম শুরু থেকেই, এটা হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটা, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা আপনাদের যে হিসাব বিজ্ঞান নীতিমালা, আপনাদের যে কোর্স কোড, সেটা আমি ই বুক থেকে এটা কালেক্ট করেছি। আপনারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট www.bou.edu.bd এটাতে ঢুকে আপনারা ই বুক থেকে এই পিডিএফটা ডাউনলোড করে নেবেন। ওইখান থেকে আমি এটা ডাউনলোড করা এবং এখানে প্রথম যেটা আছে এটা হচ্ছে ইন্নার পেজ বা সূচিপত্রের আলোচনা। তো আপনাদের 8টা ইউনিট দেওয়া আছে। তো আপনারা যদি প্রথম ইউনিটটা দেখেন, এখানে যে দেখেন প্রথম ইউনিটটাতে হিসাব বিজ্ঞান সম্পর্কে প্রাথমিক আলোচনাটা দেওয়া আছে এবং এখানে হিসাব বিজ্ঞানের যে প্রাথমিক আলোচনা, এখানে কিন্তু আপনারা মোটামুটি চ্যাপ্টারের একটা ওভারভিউ এই প্রথম চ্যাপ্টারে দেওয়া আছে ইউনিট 1-এ। এরপরে ইউনিট 2-তে আমরা একদম জেনারেলি, আমরা হয়তোবা অনেকেই ইন্টারমিডিয়েট অথবা এসএসসি লেভেলে হিসাব বিজ্ঞান বিষয়টা পড়ে আসছি, আবার অনেকের কাছেই নতুন, কোনো সমস্যা নেই। যারা পড়ে আসছে তাদের কাছে এটা একদম পরিচিত মনে হবে, কারণ এখানে দ্বিতীয় ইউনিটে যেটা দেওয়া আছে যে হিসাব বিজ্ঞান সম্পর্কে প্রথম যে প্রাইমারি কথাবার্তাগুলো সেটা প্রথম ইউনিটে দেওয়া আছে। দ্বিতীয় ইউনিটে এখানে হচ্ছে তত্ত্বীয় বিষয়গুলো, এবং এখানে আমরা তত্ত্বীয় বিষয়ের সাথে সরাসরি এখানে আমাদের অঙ্কের কিছু বিষয় আসে যার মাধ্যমে আমরা আসলে হিসাব বিজ্ঞানের কাজগুলো করে থাকি, যেমন ঘটনা এবং লেনদেন, এইগুলো লিপিবদ্ধ করার যে বিষয়গুলো আছে, যে আমার প্রত্যেকটা আর্থিক যে ঘটনাগুলো আছে সেগুলোকে আমরা লেনদেন করি। তো এই লেনদেনগুলো আমি কিভাবে লিপিবদ্ধ করব, তো এইগুলো সবগুলো এখানে আমার সিরিয়ালি দেওয়া আছে। আমি প্রথমে একটা ঘটনাকে আমি লেনদেন হিসাবে এটাকে লিপিবদ্ধ করি, লিপিবদ্ধ হওয়ার পরে আমার এখানে এটা আমি এটা কোন ধরনের লেনদেন এটা আমি ভাগ করে এটাকে আমি হিসাবে কনভার্ট করি। তো এইগুলা এখানে হিসাব কয় ধরনের এইগুলা এখানে বলা আছে, হিসাব সমীকরণ সম্পর্কে এখানে বলা আছে। তারপরে আমরা এইগুলাকে বিশ্লেষণ করে যার যার হিসাব অনুযায়ী যখন আমরা দিয়ে দিব এটাকে আমরা খতিয়ান বলি। তো এই খতিয়ানের বিষয়গুলো এখানে দেওয়া আছে। খতিয়ান থাকে সংক্ষিপ্তভাবে যখন আমরা এটার ডেবিট ক্রেডিট দুইটা মিলেছে কিনা সেটার জন্য উপস্থাপন করি খতিয়ানের জেরগুলা নিয়ে, সেটাকে আমরা রেয়ামিল বলি। এখানে ইউনিট 3-তে আমরা অনেক কিছুই দেখা যায় রেয়ামিলে ইনক্লুড হয়ে গেলেও এখানে হিসাবে অনেক কিছুই বাদ পড়ে। তো সেই বাদ পড়ার জিনিসগুলো আমরা এখানে সমন্বয় প্রক্রিয়ার মাধ্যমে সেগুলা আমরা রেকর্ড করে রাখি বা এইগুলো আমরা অ্যাডজাস্ট করি। তো সমন্বয় দাখিলাটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি বলি, যেটা রেয়ামিলের সাথে যোগ হয়নি বা রেয়ামিল থেকে বাদ পড়ে গেছে যে বিষয়গুলো, সেগুলো আমরা সমন্বয় প্রক্রিয়ার মাধ্যমে সেটা আমাদের মূল হিসাবের সাথে সেটা আবার যোগ করি। তো এইভাবে আমরা এখানে সমন্বয় দাখিলা করার পরে আমাদের ব্যবসায়ের যে আর্থিক অবস্থা, আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা জানার জন্য আমরা একটা খসড়া কাগজ করি, সেটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্কশিট বা এটাকে বাংলাতে বলে কার্যপত্র। এইটা এখানে দেওয়া আছে। তো এটার মাধ্যমে আমি জেনে যাই আমি এতদিন যে ব্যবসা পরিচালনা করলাম সেটা লাভে আছে না লসে আছে। তো এই লাভ এবং লস সেটা বিচার করার জন্য আমরা খসড়া কাগজটা করি হচ্ছে এই কার্যপত্রের মাধ্যমে বা ওয়ার্কশিটের মাধ্যমে আমরা প্রাইমারিলি জেনে যাই যে আমার এখানে লাভ হয়েছে কিনা
অথবা আমার এখানে আমার মূলধনের কি অবস্থা এবং সম্পত্তি বা দায় দেনার কি অবস্থা, সেটা আমরা একদম ফর্সাভাবে এই ওয়ার্কশিটের মাধ্যমে জেনে যেতে পারি। তো ওয়ার্কশিট হয়ে গেলে আমরা এখানে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়, ব্যবসা এবং হিসাব সংরক্ষণ পদ্ধতি, এটা উপরে যাবে, এই ইউনিটটা নিচে চলে আসে, এটা আরো উপরের বিষয়। এটা আমরা এখানে দিব, যেহেতু ক্রয় বিক্রয়, যদি আমরা প্রতিষ্ঠানটা ক্রয় বিক্রয় সংক্রান্ত হয়, তো এখানে এই পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় এই হিসাবগুলো জানা লাগে, যে আমি যে পণ্যটা কিনে আনছি সেটা আমার কতটুকু স্টকে আছে, অথবা আমার কোন ধরনের আমি মজুদ পদ্ধতি সংরক্ষণ করি। আমি একটা নতুন জিনিস কিনে আনলাম, সেটা আমি সেল করি, নাকি আমি কিনে আনি স্টক করি এবং যেটা আমি প্রথম কিনে আনছি আমার পুরাতন জিনিসটা আগে সেল করি এবং নতুন জিনিসটা আমি রেখে দিই, ওইভাবে আমি আমার ক্রয় বিক্রয়টা করি কিনা। তো এটাও এখানে কালান্তিক মজুদ এবং নিত্য মজুদ, এই দুইটার মাধ্যমে আমরা অঙ্ক করে করে এটা বের করে ফেলতে পারি যে আমার ক্রয় কত ছিল, বর্তমানে সেল হয়ে যাওয়ার পরে কত আমার স্টকে মজুদ আছে। তো এটা আমরা 5 নাম্বার ইউনিটে জানবো। এবং 6 নাম্বার ইউনিটে এখন হিসাব পদ্ধতি এবং বিশেষ জাবেদা দেওয়া আছে। তো এখানে বিশেষ জাবেদা এবং হিসাব পদ্ধতি, ওইটাও এইখানে জাবেদার সাথে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি হয়ে যাওয়ার পরে এখানে কিছু গাণিতিক সমস্যা দেখা দেয়। তো এইটা বিশেষ জাবেদার মাধ্যমে আমরা সমাধান করি, তো এটাও আমরা করব। এরপরে প্রাপ্য হিসাব আছে, যে আমরা দেনাদার বলি, যে কারো কাছে আমরা টাকা পেলে তো সেখানে প্রাপ্য হিসাব চলে আসে, তো সেটাও আমরা এখানে জানবো। এবং সবার লাস্টে এখানে আর্থিক বিবরণী প্রস্তুত করা, দ্যাট মিনস আমার ব্যবসার যে আমরা সম্পত্তি বা দায় দেনা, অথবা আমার এখানে ব্যবসার কারেন্ট অ্যাসেট কি অথবা কারেন্ট লাইবিলিটি কি, হ্যাঁ, আমার কত দেনাদার আছে, কত পাওনাদার আছে, এইগুলো সব আমরা আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে জানতে পারি। তো এইভাবে আমরা আমাদের হিসাব বিজ্ঞানের যে পুরো চ্যাপ্টারটা আছে, এটা যদি আমরা জানি, তাহলে আমরা অ্যাজ এ বিজনেস স্টুডেন্ট আমাদের সুবিধা হচ্ছে যে আমরা সবসময় দেখা যায় বিজনেস গ্রাজুয়েট যারা আছে তাদেরকে পড়ানোর একটাই উদ্দেশ্য থাকে যে তারা স্বাধীন পেশা হিসাবে ব্যবসাটাকে বেছে নিবে, এবং ব্যবসা বেছে নিলে, তো ব্যবসা বেছে নেওয়ার ক্ষেত্রে এখানে যদি আমি ব্যবসাটা বেছে নিই, তাহলে এখানে আমার এই বেসিক হিসাবগুলো আমার জানতে হবে। যদি আমি এই বেসিক হিসাবগুলো আমি না জানি, তাহলে দেখা যাবে যে আমি ব্যবসাটা ভালোভাবে রান করতে পারবো না। তো সেই কারণে আমার এখানে বেসিক হিসাবটা যাতে আমি নিজে নিজেই করে ফেলতে পারি, তো সেই কারণে এখানে আমার হিসাব বিজ্ঞানের এই চ্যাপ্টারগুলো দেওয়া আছে। তো আমরা এখন মোটামুটি সবাই জয়েন হয়ে গেছে। আচ্ছা, আমি তো সবার সাথে কথা বলতে পারবো না, আমি কয়েকজনের সাথে একটু কথা বলি, ঠিক আছে? আমি নজরুল ইসলামকে একটু সুযোগ দিচ্ছি। নজরুল ইসলাম, আমি এতক্ষণ যা বলেছি আপনি কি বুঝেছেন? জি স্যার, আসলে হচ্ছে আমি মানে হিসাব বিজ্ঞানের নতুন স্টুডেন্ট, আমার এসএসসি ইন্টারের সাবজেক্ট আলাদা ছিল, এজন্য মানে আমার একটু সময় লাগবে বোঝার জন্য। ঠিক আছে, আচ্ছা, তো আমি নজরুল ইসলাম এর সাথে কথা বললাম। এরপরে এখানে আমরা যদি আরেকজনের সাথে যাই, নীরব শেখ আমাদের সাথে, আমার সাথে অনেক আগে থেকে জয়েন হওয়ার জন্য চেষ্টা করতেছিল। আমি নীরব শেখকে একটু সুযোগ দিই, নীরব শেখের সাথে একটু কথা বলি। আপনি আপনার মাইকটা একটু আনমিউট করে নিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? এই তো আল্লাহ ভালোই রাখছে। তো আচ্ছা স্যার, আমি একটু আগে একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার, কথা হলো এই আমাদের যে লাস্ট ক্লাসটা যেটা হয়েছে, ওখানে যে জুম অ্যাড এর কথা আছে, ওখানে সবাই বলতেছিল যে কিছুক্ষণ পর কিংবা 10 মিনিট 20 মিনিট পর ওটাকে যখন কেউ যদি রিকোয়েস্ট করে, সেটা আর ওনাদের অ্যাকসেপ্ট করবেন না যদি টাইম মতো না করে। কথা হলো স্যার, অনেকের তো নেট কানেকশন তো স্যার ওরকম স্ট্রং না, হঠাৎ করে আমি জয়েন আছি, আমার নেট প্রবলেম হলো, কিংবা একটা কল আসলো, নেট লাইনটা কেটে গেল, তখন আমি আবার যখন রিকোয়েস্ট করাচ্ছি কিন্তু আমাকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছে না। আমি কিন্তু স্যার ক্লাসটা মিস করে ফেললাম। গত ক্লাসটা এরকম হয়েছে, আমার লাইনে একটু স্যার প্রবলেম হয়েছিল, তো আমার এতে বের হয়ে গেছে। যখন আমি রিকোয়েস্ট পাঠাইছি আর আমাকে স্যার অ্যাকসেপ্টই করেনি কেন, পরে আমার নেক্সট ক্লাসের জন্য এই যে অ্যাকাউন্টিং এর জন্য স্যার ওয়েট করতে হয়েছে। না, ওইটা সমস্যা হচ্ছে কি, এখন আমরা তো সবাই আসলে এখনো অনেকে জয়েন করতেছে, হ্যাঁ, তো আমরা স্যার তো আমাদের কিছু ফ্রেন্ড জয়েন হতে পারছে না, তাদেরকে একটু অ্যাড করে নেন। হ্যাঁ, আমি অ্যাড করছি, এখনো আমি অ্যাড করছি। এখন কথা হচ্ছে কি, আমরা সবাই তো আসলে এটার সাথে ইউজ টু না। এখন যারা দেখা যাবে যে ইউজ টু না, তারা কিন্তু যে নতুন যারা আসতেছে তাদেরকে কিন্তু এখানে অ্যাড করাতে পারবে না।
যে তারা যে আমি যদি ওয়েটিং রুম দিয়ে রাখি, এই যে এখন একজন আমি যে অ্যাডমিট করে দিলাম, ওয়েটিং রুম যদি দিয়ে রাখি, এখানে রিকোয়েস্টটা আসবে আমার এডমিট করতে হবে। এখন যদি এই অপশনটা যদি আমি উঠাই দেই, তাহলে সবাই অটো জয়েন করতে পারবে। তো অনেকে দেখা যায় যে ওয়েটিং রুমটা আমার মতো দিয়ে রাখে, এই যে আমি এখন একজনকে জয়েন করলাম, ওয়েটিং রুম দিয়ে রাখলে সমস্যা, যদি কেউ পরবর্তীতে আসে, যদি স্যার এটা খেয়াল না করে, উনি কিন্তু আর জয়েন করতে পারবেন। তো সেই ক্ষেত্রে ওয়েটিং রুম দিলে এই সমস্যাটা থাকে। তো এটা ইনশাল্লাহ থাকবে না, স্যাররা যখন ইনস্টল হয়ে যাবে সবাই মোটামুটি পরে হইলেও জয়েন করতে পারবে। আর আমাদের উদ্দেশ্য তো সবাইকে নিয়ে ক্লাস করা। এখন কেউ যদি নেটের কারণে পরে আসে, অবশ্যই সে সুযোগ পাবে, এখানে সুযোগ না পাওয়ার কোনো কারণ নেই। রুবেক ফেরদৌস আনমিউট করে আপনি কথা বলতে পারবেন। স্যার আসলে বিষয়টা এখানে যেহেতু স্ক্রিনে রেকর্ডিং হচ্ছে, কেউ যদি ক্লাস মিসও করে আমার মনে হয় না প্রবলেম হবে, যেহেতু আপনি যে প্রসেসে ক্লাস নিচ্ছেন আমার মনে হয় এটা বেস্ট হয়ে ক্লাস নেওয়ার। আচ্ছা, পার্সোনাল ওপিনিয়ন স্যার। এখানে আমি এতক্ষণ যে আলোচনা করছি সেটা হচ্ছে আপনাদের বইয়ের যে সূচিপত্র দেওয়া আছে বা ইন্ডেক্স, সেই ইন্ডেক্সের বিষয়গুলো আমি তুলে ধরেছি। যে আপনাদের 8টা ইউনিট দেওয়া আছে বইয়ে, এই 8টা ইউনিট থেকে আপনাদের প্রশ্ন হবে, এবং প্রশ্নগুলো আপনার ধরেন যে আমরা তো জানি যে হিসাব বিজ্ঞান, যেহেতু এখানে সবকিছুই ম্যাথমেটিক্যাল টার্মে কোশ্চেন আসে, মানে ম্যাক্সিমাম কোশ্চেনই ম্যাথমেটিক্যাল টার্মে আসে, কিন্তু কিছু কোশ্চেন আসবে থিওরিটিক্যাল। তো এই থিওরিটিক্যাল কোশ্চেন যেগুলো আসবে, এই থিওরিটিক্যাল কোশ্চেনগুলো আমরা প্রথম 2টা বা 3টা চ্যাপ্টারে থিওরিটিক্যাল কোশ্চেনগুলো পাবো। 1 এবং 2 ইউনিটে কিছু থিওরিটিক্যাল কোশ্চেন আছে। তো আমরা আজকের যে আলোচনাটা আছে, আমরা 1 নাম্বার ইউনিট যেটা আছে, 1 নাম্বার ইউনিট বা প্রথম অধ্যায়, সেটা নিয়ে আলোচনা করব। এটাতে পুরোটাই থিওরিটিক্যাল, এবং এই থিওরি দিয়ে আমরা মোটামুটি বুঝবো হচ্ছে যে হিসাব বিজ্ঞানটা আমার কেন দরকার, বা হিসাব বিজ্ঞান পড়লে আমার লাভটা কি। তো আমি প্রথমে বলে দিয়েছি যে হিসাব বিজ্ঞান আমরা চিন্তা করবো যে আমরা সবাই কোনো না কোনো ভাবে ব্যবসার সাথে জড়িত হব, অথবা আমি ব্যবসার সাথে জড়িত হব না, আমি বিবিএ করতেছি, কেউ আমার কাছে আসতে পারে যে আমি তো আমার ব্যবসা চালাচ্ছি অনেকদিন ধরে, কিন্তু আমার প্রফিট লস কিভাবে হয় সেটা আমি বের করতে পারি না। সে হইতে পারে এক মালিকানা ব্যবসায়ী, অথবা সে হইতে পারে পার্টনারশিপের ব্যবসা করতেছে, সে লাভ ক্ষতি সম্পর্কে জানতে চাচ্ছে। তো আপনি যদি তাকে একটু হেল্প করে দিতে পারেন যে তার আসলে বছর শেষে বা মাস শেষে তার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, এটা বের করে দিতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনি যে পড়াশোনা করছেন সেটা একটা ফলদায়ক হবে। তো সেই কারণেই আমরা হিসাব বিজ্ঞানটা একদম প্র্যাকটিক্যাল বিষয় হিসাবে আমরা সবসময় আমাদের ডে টু ডে লাইফে কাজে লাগাতে পারি। আমি পার্সোনাল লাইফে আমার যে কোনো ব্যক্তিগত খরচের ক্ষেত্রে আমি যদি হিসাব বিজ্ঞানের ডেবিট ক্রেডিটের এই বিষয়গুলো, অথবা আমি পার্সোনালি যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান যদি আমি পরিচালনা করি বা কোনো জায়গাতে আমি ইনভেস্ট করি, তো সেই ক্ষেত্রে আমার দেখা যাবে যে হিসাব বিজ্ঞানের এই প্রত্যেকটা টুলই কাজে লাগবে। তো আমরা সেই কারণে এই বিষয়গুলো জানবো। তো আজকে আমি প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো যে হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞান কেন প্রয়োজনীয়, হিসাব বিজ্ঞান এর ভিতরে ধরেন যে কি কি কার্যাবলী আমরা দেখতে পারি, বা হিসাব বিজ্ঞান আসলে কি কি ফাংশন করে থাকে, যেটা দিয়ে ব্যবসায়ী বা এখানে যারা ইনভেস্টর আছে অথবা এখানে যারা ব্যবস্থাপক আছে তারা কি ধরনের সুবিধা পেতে পারে এই হিসাব বিজ্ঞানের এই নীতি বা রুলস গুলা ফলো করে। তারা যদি তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব রাখে তাহলে তারা কি কি সুবিধা পাবে। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো। তো মোটামুটি আমার আলোচনার বিষয় থাকবে, প্রথম আমি তিনটা টপিক নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে আমরা হিসাব বিজ্ঞান কি সেটা নিয়ে একদম বিস্তারিত জানবো, হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা আমি ভেঙে ভেঙে বুঝাই দিব। এরপর হচ্ছে হিসাব বিজ্ঞান কেন প্রয়োজন সেটা সম্পর্কে জানবো। এরপরে হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের কার্যাবলী বা হিসাব বিজ্ঞান কি কি করে থাকে আমার ব্যবসা প্রতিষ্ঠানে, আমি হিসাব বিজ্ঞান দিয়ে কি কি করতে পারবো, তো সেই বিষয়টাও আমরা এখানে জানবো। তো এই হচ্ছে আমার আজকের আলোচনাতে থাকবে। তো এখানে জহিরুল ইসলাম, আচ্ছা ঠিক আছে, অনেকে হাত তুলতেছে, এখন আর আমি হাত নিচ্ছি না, যেহেতু সবকিছুই রেকর্ডেড হবে। আপনারা পরবর্তীতে এখানে ক্লাস দেখে সবকিছু বুঝে নিতে পারবেন, এবং ক্লাস শেষ হওয়ার 2 মিনিট আগে আমি সুযোগ দিব আপনাদের যদি কোনো কোয়েরি থাকে আপনার প্রশ্ন করতে পারবেন। এইখানে আমার পরিচয় দেওয়া আছে। তো আপনাদের উন্নত বিশ্ববিদ্যালয়ের যে বিবিএ বাংলা, সেটা হিসাব বিজ্ঞান নীতিমালার এই কোর্স, এটার উপর আজকে আলোচনা করব আমরা। তো আজকে এই যে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বা হিসাব বিজ্ঞানের নীতিমালা যেটা আছে এটা নিয়ে যেহেতু ক্লাস, আমরা প্রথমেই আলোচনা করব হচ্ছে এখানে এখনো অনেকে জয়েন করতেছে। আচ্ছা, এই যে মিটিং এ অন টাইমে জয়েন না করলে এই সমস্যা। আচ্ছা যাক, তো আমরা এখন যারা জয়েন করতেছে আমি যদি দেখি তাহলে তাদেরকে অ্যাড করবো, না হলে যে একটু আগে একজন যে অবজেকশন করলো ওরকমই হবে। তো
আমি আসলে সবাইকে সুযোগ দিতে চাই, কিন্তু যদি অন টাইমে না আসে তাহলে দেখা যাবে যে সুযোগ দিতে দিতে আমার ক্লাস শেষ হয়ে যাবে। কারণ আমার এটা তো আমি তো এটা পেজ সফটওয়্যার কিনি নাই, সেই কারণে 40 মিনিট পর এটা অফ হয়ে যাবে। তা আবার আপনাদের জয়েন করতে হবে যদি আপনারা কন্টিনিউ করতে চান। স্যার একটু কথা বলতে চাচ্ছিলাম এই বিষয়টা নিয়ে। হ্যাঁ বলেন। স্যার আজকে তো সবাই ফার্স্ট ক্লাস, তাই সবাই বুঝতে পারতেছে না। আর সেকেন্ড অফ ম্যাডাম হলো ক্লাসটা ওইটা একটু লেট করে ফেলছে, ওইখানে অনেকেই ছিল, এই কারণে সবাই আপনার এখানে একটু লেট করে জয়েন করতেছে। তো আজকে একটু যখনই যে আসুক একটু অ্যাপ্রুভ করে দেন, নেক্সট ক্লাস থেকে আমরা একটা শিডিউল করব যে আপনার ক্লাস যে টাইমে থাকবে, ম্যাডাম ক্লাস শেষ হওয়ার পর তো 10 মিনিট ব্রেক থাকে, ওই 10 মিনিটের ভিতরে সবাই জয়েন হবে, আপনার ওইটা একদম টোটালি ওপেন থাকবে। ওই টাইমে যারা জয়েন হওয়ার হবে, এরপর না হইলে আবার 10 থেকে 15 মিনিট পরে আর একটা 5 মিনিটের জন্য ব্রেক দিবেন, ওই সময় সবাই জয়েন হবে। এর ভিতরে মাঝখানে আর কেউ জয়েন হতে পারবে না, কেননা মাঝখানে জয়েন হইলে অনেক প্রবলেম হয়, কারণ বারবার অ্যাকসেপ্ট করাটা পসিবল না। আপনি স্লাইড দেখাচ্ছেন, আমরা স্লাইড দেখবো না ওইগুলো শুনবো, প্লাস আপনি স্লাইড কন্টিনিউ করবেন, লেকচার দিবেন, অ্যাকসেপ্ট করবেন। সো দুইটা অপশন থাকবে। হ্যাঁ, দুইটা অপশন থাকবে, আমি ম্যাডামকেও এটাই বলছি, দুইটা অপশন থাকবে জয়েন করার জন্য। ওইখানে থাকবে 10 মিনিট, এখানে থাকবে 5 মিনিট। এর ভিতরে যারা জয়েন করবে, না করলে সে ওয়েট করতে হবে, কিছু করার নাই, কারণ একজনের জন্য 50 জনের সময় নষ্ট করা যাবে না। আর সেকেন্ড হলো গিয়ে যে রেকর্ডিং করা হচ্ছে, এইটার আশায় সবাই বসে থাকবে যে ঠিক আছে ম্যাক্সিমাম স্টুডেন্ট এখন চলে যাবে, তো ঠিক আছে আমি লিভ নিয়ে নেই, রেকর্ড করা হচ্ছে পরে শুনে নেব, এর কাছে পাবো ওই কাছে পারবো। রেকর্ড করবেন, কিন্তু স্যার এটা এখন দেওয়ার দরকার নাই। যখন দেখবেন যে 100% এর ভিতরে 50% স্টুডেন্ট আসতে পারে নাই, সেই ক্ষেত্রে আপনি তখন রেকর্ডিংটা দিয়ে দিতে পারেন। ধরুন যে 80% স্টুডেন্ট আসার স্কোপ আছে, তখন তারা জয়েন করবে। এটা এখন দিলেই হবে কি স্যার, যে ম্যাক্সিমাম বলবে যে ঠিক আছে আমি পরে দেখে নেব, বা একটা ক্লাস করার পরে নেক্সট সেকেন্ড ক্লাসে সে অ্যাটেন্ড করবে না, বলবো ওইটা তো রেকর্ড হয়েই আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন ক্লাসে চলে যাই। উনি এই যা বলেছেন সবই ইম্পর্টেন্ট কথা, আমরা ওনার কথা মনে রেখেই আমরা রেকর্ডিং এ বেশি ফোকাস না করে আমরা সবসময় চেষ্টা করবো যে আমরা লাইভ ক্লাসে থাকার জন্য। রেকর্ডিং আমিও এটাই চিন্তা করেছি যে আমি এটা প্রয়োজন সাপেক্ষে দিব। যদি কেউ না ক্লাস না করতে পারে তাহলে আমি সরাসরি দেখা যাবে যে সে যদি আমাকে মেইল করে, আমার মেইল অ্যাড্রেস দেওয়া থাকবে, আমি মেইলে সেটা দিয়ে দিতে পারবো, অথবা আমি ড্রাইভে যদি আমি এটা সেভ করে রেখে দেই, আমি ড্রাইভের লিঙ্কটা তাকে শেয়ার করে দিতে পারবো, সে ওখান থেকে এটা দেখে নিতে পারবে। অথবা আমার ইউটিউব চ্যানেলে আমি দিয়ে রাখবো, সে ওখান থেকে সে যদি চায় আমি লিঙ্ক শেয়ার করলে সে দেখতে পারবে। তো ওইভাবে আমি হয়তো একটা কন্ট্রোল রাখবো। তো ঠিক আছে, আমরা এটা খেয়াল রাখবো। তো আমরা এখন মূল আলোচনাতে চলে যাই। তো আমরা এখন প্রথম যে আলোচনাটা আছে, যে আমরা হিসাব বিজ্ঞানের আমরা যে বিষয়গুলো আজকে জানবো, তো আমরা অলরেডি বলে ফেলেছি যে আমরা যে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা জানবো, প্রয়োজনীয়তা এবং কার্যাবলী যেটা আছে, এই দুইটা টপিক আমরা আসলে আজকে পড়ব। ঠিক আছে, প্রাথমিক আলোচনা এটার ভিতরে সংজ্ঞা থাকবে এবং হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা এবং কার্যাবলী, এই জিনিসটা আপনাদের চ্যাপ্টার থেকে, আপনাদের যে ই বুক আছে, ই বুক থেকে আমি সরাসরি এখানে এটা স্ক্রিনশট নিয়ে নেওয়া। ঠিক আছে, তো সেই কারণেই আমরা এখানে এটা এখানে দিলাম। তো এখানে আপনাদের একটা বইয়ের সাজেশন দেওয়া আছে, আপনারা যদি এখানে যান, এটা ঠিক নিচেই আপনাদের বইয়ের সাজেশন দেওয়া আছে, যে আপনারা চাইলে এই যে দীপক কুমার বিশ্বাস যে মিলেনিয়াম পাবলিকেশনের ওনার একটা বই আছে, অথবা মঞ্জুর মুশতাক স্যারের একটা বই আছে পদ্ম প্রকাশনী, যে কোনো একটা বই কালেক্ট করতে পারেন। তো এটা আপনাদের ওই রেফারেন্সের নিচে দেওয়া আছে। তো আমরা প্রাথমিক আলোচনাতে যেহেতু এখানে আমরা অনেক কথাই বলে ফেলেছি, তো প্রাথমিক আলোচনাতে আমরা যদি যাই, তো আমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে একটু আগে যে আলোচনাটা করেছি, যে আমরা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানেই মুনাফা হচ্ছে নাকি এটা ক্ষতিতে আছে, এটা জানা দেখা যায় যে আমরা সবসময় এটা অপরিহার্য মনে করি, এবং সেই কারণে আমরা একটা নির্দিষ্ট সময় পরে আমার ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা অথবা সম্পত্তি এবং মূলধন এটার অবস্থা কি সেটা আমরা জানতে চেষ্টা করি, এবং সেই কারণে আমরা দেখা যায় যে আমরা হিসাব বিজ্ঞানের যে নীতি বা প্রিন্সিপাল গুলো আছে সেগুলো আমরা অ্যাপ্লাই করি, এই বিষয়টা আমরা জানার চেষ্টা করি। অনেকেই দেখা যায় যে এখানে হিসাব বিজ্ঞানের যে টুলস গুলো আছে, দ্যাট মিনস এখানে কিছু রুলস রেগুলেশন আছে, এগুলো অনেকেই হয়তো বা জানে না। তো সেই কারণে দেখা যাবে যে সে চাইলেও হিসাব বিজ্ঞান সঠিকভাবে তার ব্যবসা প্রতিষ্ঠানে এই বিজ্ঞানের যে আইডিয়াটা সে কাজে লাগাতে পারবে না। তো সেই কারণে সে তার ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবে না, এবং ব্যবসার যে লাভ ক্ষতি আছে সেটাও সে বের করতে পারবে না। তো আমরা অনেক কিছুই আছে যে হিসাব বিজ্ঞানে আমরা খুব সহজেই এগুলো অ্যাপ্লাই করে আমার লাভ ক্ষতিটা বের করে ফেলতে পারি।
তো আমরা তো হিসাব বিজ্ঞানে এখানে আমার কেন পড়া প্রয়োজন এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। তো আপনারা এখানে আপনাদের যে বই আছে বইয়ে প্রাথমিক আলোচনার ভিতরে যাবেন এবং এখানে এই বিষয়গুলো আপনারা পাবেন। তো আমরা এখানে মুনাফাভোগী প্রতিষ্ঠান অথবা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এনজিও যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে অথবা আমরা ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের এখানে আর্থিক লেনদেন যেগুলো হয় সেগুলা লিখা অথবা এগুলা থেকে আর্থিক অবস্থা নির্ণয় করা অথবা আমরা সেগুলা লাভ ক্ষতি যদি আমরা মুনাফাভোগী প্রতিষ্ঠান হয় বা ব্যবসায়ী প্রতিষ্ঠান হয় তাহলে সেটা লাভ ক্ষতি নির্ণয় করতে চাই আমরা, এবং যদি মুনাফাভোগী না হই তাহলেও দেখা যায় যে আমরা দেনা পাওনা এগুলা নির্ণয় করতে চাই। তো এই উদ্দেশ্যেই আসলে আমরা হিসাব বিজ্ঞানটা করে থাকি বা হিসাব বিজ্ঞানের যেই প্রিন্সিপালস বা নীতিগুলো আছে সেগুলো আমরা অধ্যয়ন করি। তো এই হচ্ছে আমরা হিসাব বিজ্ঞান নিয়ে একটু আইডিয়া নিয়ে নিলাম যে হিসাব বিজ্ঞানটা আমি কেন পড়বো বা হিসাব বিজ্ঞান পড়ার উদ্দেশ্যটা কি। তো এরপরে আমরা চলে যাচ্ছি হিসাব বিজ্ঞানের সংজ্ঞাতে। তো আমরা যদি হিসাব বিজ্ঞানের সংজ্ঞাতে যাই, আমরা এখানে হিসাব বিজ্ঞানের সংজ্ঞাতে সরাসরি এখানে আমরা যদি কিছু বিষয় এখানে হাইলাইটস করব, হাইলাইটস করে করে আমরা হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা মোটামুটি এখানে ক্লিয়ার করব যে হিসাব বিজ্ঞানে এখনো অনেকেই জয়েন করতেছে। হিসাব বিজ্ঞানের যে বিষয়গুলো আছে আমরা এখানে একদম ক্লিয়ার করব। যেমন এখানে হিসাব বিজ্ঞানের সংজ্ঞাতে বলা আছে যে আমরা হিসাব বিজ্ঞানটাকে যদি দুটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে হিসাব আর একটা হচ্ছে বিজ্ঞান। তো হিসাব বলতে আমরা এখানে অভিধানিক অর্থে এখানে গণনাকেই আমরা বুঝাই, এবং এখানে পরিভাষিক অর্থে হিসাব বলতে আমরা বলেছি অর্থের অঙ্কে অথবা অর্থের দ্বারা পরিমাপযোগ্য যদি কোনো কিছু হয় সেটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি দায় বা আয় ব্যয় হতে পারে, সেটাকে আমরা এখানে লেনদেন আকারে লিপিবদ্ধ করি। তো হিসাব বিজ্ঞানের মূল কথাই হচ্ছে যে আমরা হিসাব করব। হিসাব বলতে আমরা এখানে গণনা বুঝি। গণনা বলতেই আমরা এখানে সোজা বাংলা ভাষায় হচ্ছে গণনা বলতে আমরা পরিমাণ, এই কথাটা আমরা বলি যে এটা পরিমাণযোগ্য কিনা। গণনা করা মানেই হচ্ছে পরিমাণ করা যাবে। যদি সেটা অর্থের অঙ্কে পরিমাণযোগ্য হয় তাহলেই সেটা আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় সেটাকে হিসাবে ফেলতে পারবো বা এটাকে হিসাবে আমরা ক্যাটাগরাইজ করতে পারবো। আমরা পরবর্তীতে যখন আলোচনা করবো আমাদের দ্বিতীয় ইউনিটে আছে হিসাবের ক্লাসিফিকেশন আছে। হিসাব 4 ধরনের হয়, ঠিক আছে? যেমন আমরা আয় ব্যয়বাচক হিসাব, আয় এবং ব্যয়, এবং সম্পত্তি এবং দায়বাচক হিসাব, এই 4 ধরনের বেসিক হিসাব থাকেই। হ্যাঁ, এছাড়াও নামিক হিসাব বা আয় ব্যয়বাচক হিসাব আছে। তো হিসাবের এই 4 ক্যাটাগরি, আমি যে কোনো ধরনের লেনদেন করলেই আমার এই 4 ক্যাটাগরিতে যাবে। ধরেন যে আমি কোনো কিছু ক্রয় করলাম তাহলে সেটা আমার এক্সপেন্স মানে ব্যয়। আবার আমি দেখা গেছে যে আমি কারো কাছে আমার ক্রয়কৃত জিনিসটা প্রফিট দিয়ে বিক্রি করলাম, সেটা আমার দেখা যাবে সেলস হিসেবে আমার এখানে ইনকাম হিসেবে আসবে। তো হিসাবটা আমার 4 ক্যাটাগরিতে পড়ে, হয় এটা এক্সপেন্স হবে, না হয় সেটা আমার ইনকাম হবে, না হয় দেখা যাবে যে সেটা আমার অ্যাসেট হিসেবে ক্যালকুলেশন হবে, না হয় সেটা আমার লাইবিলিটি হিসাবে ক্যালকুলেশন হবে। তো আমরা হিসাব বলতে হিসাব বিজ্ঞানের ভাষায় হিসাব বলতে এই 4টা জিনিসকে বুঝি, সম্পত্তি দায় আয় ও ব্যয়, ঠিক আছে? এছাড়াও আমরা একটু আগে যেটা বললাম যে হিসাব বলতে আসলে গণনাটাকে ও মিন করা হয়। এরপর হচ্ছে আমরা যদি যাই হচ্ছে সেকেন্ড পার্ট যেটা আছে বিজ্ঞান। তো বিজ্ঞান বলতে আমরা এখানে সুসংবদ্ধ এবং সুশৃঙ্খল জ্ঞানটাকে আমরা আসলে বিজ্ঞান বলি। তো এখানে সুসংবদ্ধ এবং সুশৃঙ্খল জ্ঞান যেটা আছে, তো এখানে আমরা যদি বলি যে এখানে ক্লাসিফাইড, এই যে সুশৃঙ্খল এবং সুসংবদ্ধ বা ইন্টিগ্রেটেড, এখানে সুসংবদ্ধ যে কথাটা আছে ইন্টিগ্রেটেড মানে হচ্ছে একটার সাথে আরেকটা লিঙ্ক আপ করা, যে আমার যেই হিসাবটা আমার হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা বিষয় একদম ধারাবাহিক ভাবে আসে। এখানে কোনো স্ক্যাটার কোনো বিষয় থাকে না। হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা বিষয় এখানে ধারাবাহিক ভাবে এখানে দেখা যাবে যে একটা থেকে আরেকটা বের করে নিয়ে আসতে হয়। যেমন প্রথমে আমার ব্যবসার দৈনন্দিন যেই 24 ঘন্টা যদি আমার ব্যবসা খোলা থাকে, দৈনন্দিন যেই বিষয়গুলো ঘটে সবই হচ্ছে ঘটনা। তো এই ঘটনা থেকে আমি যদি কারোর সাথে আর্থিক লেনদেন করি বা আর্থিক কোনো ঘটনা যদি হয় সেটাকে আমি লেনদেন হিসাবে ক্যাটাগরাইজ করি। সেই লেনদেনটাকে আমি দেখা যায় সেটা আমার ওই যে আয় হলো নাকি ব্যয় হলো নাকি সম্পত্তি নাকি দায়, এই 4 ধরনের হিসাবে আমি এটাকে লিপিবদ্ধ করি। এই লিপিবদ্ধ হওয়ার পরে এই লেনদেনটাকে আমি শ্রেণী বিভাগ করি, যে আয় হলে সেটা আয় যাবে, ব্যয় হলে সেটা ব্যয় যাবে, সম্পত্তি হলে সম্পত্তিতেই এটা লিপিবদ্ধ হবে। তো এইভাবে আমি শ্রেণী বিন্যাস করে আমি আয় হিসাব, ব্যয় হিসাব, সম্পত্তি হিসাব, দায় হিসাব বানাই। এটাকে আমরা বলি হচ্ছে এই খতিয়ান। তো এই খতিয়ানটাকে আমরা ক্লাসিফিকেশন বা শ্রেণী বিন্যাস বলি। তো এই শ্রেণী বিন্যাস করার পরে আমার এই হিসাব থেকে আমি জেড টানি, যে আমাদের হিসাব বিজ্ঞানের দেখা যাচ্ছে দ্রুত দাখিলা পদ্ধতির যে জনক, তো
তো উনি ডেবিট ক্রেডিট এই নির্ণয় বা কোনটা ডেবিট কোনটা ক্রেডিট হবে লেনদেন সেটা নির্ণয়ের পদ্ধতিও উনি বলে দিয়েছেন। এগুলো আমরা জানবো পরবর্তীতে। ওটার মাধ্যমে আমরা রেয়ামিল তৈরি করি, যেটা ডেবিট সেটা ডেবিটে দেই, যেটা ক্রেডিট সেটা ক্রেডিটে দেই। এভাবে আমরা রেয়ামিল তৈরি করার পরে আমরা এখান থেকে আমাদের লাভ হলো না ক্ষতি হলো সেটা বের করে নিয়ে আসতে পারি। তো এইভাবে আমাদের এখানে আমরা বলি হচ্ছে যে এটা হিসাব বিজ্ঞানটা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান কেন? কারণ এটা সুসংগতবদ্ধভাবেই আমার প্রত্যেকটা বিষয় ধারাবাহিকভাবে একটার সাথে আরেকটা লিঙ্ক আপ করে, বা একটা থেকে আরেকটাতে আমি জেড টেনে টেনে বা একটার সারমর্ম থেকে আমি পরবর্তী বিষয়টাতে যেতে পারি। তো সেই কারণেই এই সুসংবদ্ধ এবং সুশৃঙ্খল জ্ঞানটাকেই আমরা বলি হচ্ছে বিজ্ঞান। তো সেই কারণে এখানে সংজ্ঞাটা এইভাবে দেওয়া আছে যে হিসাব বিজ্ঞানকে আমরা হিসাব শাস্ত্র বলেও আখ্যায়িত করি, এবং এখানে ব্যবসায়ী বা অব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সমূহ লিপিবদ্ধকরণ, তার ফলাফল নির্ধারণ সম্পর্কিত কর্মধারা একটি গ্রহণযোগ্য, এই যে বলা আছে গ্রহণযোগ্য নীতি এবং পদ্ধতির মাধ্যমে আমরা সম্পন্ন করার যে কৌশলটা সেটাকে আমরা আসলে হিসাব বিজ্ঞান বলি। তো এখানে আমি কোনো নীতি ছাড়া, হিসাব বিজ্ঞানে অনেকগুলো রুলস বা প্রিন্সিপালস আছে, আমরা গ্যাপ জানি, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, এই কিছু নীতি আছে যে আমি লেনদেনগুলোকে অর্থের অঙ্কে লিপিবদ্ধ করতে হবে, যে সময়ে লেনদেন সে সময়ে লিপিবদ্ধ করতে হবে। এই যে বিষয়গুলো আছে এগুলো প্রত্যেকটা হিসাব বিজ্ঞানের নীতি। এই গ্রহণযোগ্য নীতিগুলো ফলো করেই আমার কিছু পদ্ধতি আছে, যেমন দুতরফা দাখিলা পদ্ধতি আছে, অথবা আমার আয়বাচক হিসাব, ব্যয়বাচক হিসাব, নামী হিসাব, এগুলো বের করার পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলো আমি কাজে লাগাই, আমি এই যে কৌশল আছে প্রত্যেকটাতে কিছু কিছু টেকনিক দেওয়া আছে, এই টেকনিকগুলো কাজে লাগাই আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে হিসাবটা করে থাকি। তো এই পুরো প্রসেসটাকে আমি বলি হচ্ছে হিসাব বিজ্ঞান। তো এইভাবেই আমরা সহজ ভাষায় বলতে পারি যে ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক লেনদেনগুলো যদি আমি সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করি, এটাকে যদি আমি সংরক্ষণ করি ভবিষ্যতের জন্য, এবং এটা থেকে যদি আমি আর্থিক ফলাফল লাভ ক্ষতি নির্ণয় করি এবং আমার ব্যবসার অবস্থা নির্ণয় করতে পারি, এবং এইখানে এগুলো থেকে বিশ্লেষণ করার মাধ্যমে আমি সুসংগতভাবে যদি আমি কোনো নলেজ পাই বা জ্ঞান পাই, সেটাকে আমি আসলে হিসাব বিজ্ঞান বলি। কারণ এখানে আমার দেখা যাবে যে আমি যদি কোনো ম্যানেজার হলে আমার অবশ্যই এখান থেকে কোনো না কোনো ডিসিশনে আসতে হয় যে আমার ব্যবসাটা আমি পরবর্তীতে কোনো জায়গাতে আমি ইনভেস্ট করবো কিনা, বা আমার ব্যবসাটা আমি এক্সপানশনে যাবো কিনা, সেই সিদ্ধান্তটা আমার ব্যবসার প্রফিট বা লসের উপরে নির্ভর করে। তো আমার যদি লস হয় আমি এখানে যাব না। তো এটাই হচ্ছে আমার এখানে সুসংবদ্ধ জ্ঞান, যে আমি যদি লস হয় কেন ব্যবসাটা চালাবো। তো এই নলেজটা আমাকে হিসাব বিজ্ঞান আমার কিছু নীতি এবং কৌশলের মাধ্যমে আমাকে দিবে। আমি যদি ক্যালকুলেশন করে আমি বের করে নিতে পারবো যে আমার ব্যবসাটা আসলে প্রফিটে আছে নাকি লসে আছে। তো এইভাবে আমি আসলে হিসাব বিজ্ঞানটাকে বুঝবো। তো এরপরে আমি চলে যাব হচ্ছে আমাদের এরপরে যে টপিকটা আছে সেটাতে আমরা চলে যাই। হিসাব বিজ্ঞানের সংজ্ঞাই আমরা এখানে, তো হিসাব বিজ্ঞানের সংজ্ঞা আরেকটা আছে এখানে। আমরা যদি আমেরিকান ইন্টারন্যাশনাল অফ পাবলিক অ্যাকাউন্টস, তো এটা দেখা যায় যে এখানে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা যেটা বলা আছে যে অ্যাকাউন্টিং is the art of recording, classifying and summarizing in significant manner and its terms of money transaction and events which are in parts at least of financial character and interpreting the result thereof। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে অর্থের মাপকাঠিতে, এখানেও আবার বলা হচ্ছে যে এখানে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হইতে হবে। যদি অর্থের মাপকাঠিতে এটা পরিমাণযোগ্য হয় তাহলে দেখা যাবে যে এটাকে আমরা হিসাব হিসাবে ক্যালকুলেশন করতে পারবো। যদি সেটা অর্থের মাপকাঠিতে পরিমাণযোগ্য না হয় তাহলে সেটা হিসাব হবে না। তো এই কারণে এখানে বলছে যে অর্থের মাপকাঠিতে পরিমাণযোগ্য ব্যবসায়িক লেনদেন সমূহ যদি আমি সংগ্রহ করি, সংরক্ষণ, সুসংবদ্ধভাবে লিপিবদ্ধ করি, আর্থিক প্রতিবেদন প্রস্তুত করি এবং এইখানে বিশ্লেষণ এবং বিশদ ব্যাখ্যা করি, তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে হিসাব বিজ্ঞান। তো এই যে প্রক্রিয়াটা, যে আমি কোনো লেনদেন, আর্থিক লেনদেন যেটা আছে সেটাকে আমরা সংরক্ষণ করব, সুসংবদ্ধ করে লিপিবদ্ধ করব এবং আর্থিক প্রতিবেদন প্রস্তুত করব ম্যানেজারের জন্য, অথবা এখানে যারা ইনভেস্টর আছে অথবা যারা এটার ব্যবহারকারী আছে তাদের জন্য যখন আর্থিক প্রতিবেদন প্রস্তুত করব এবং এটাকে যখন ব্যাখ্যা বিশ্লেষণ করে তাদেরকে বুঝাই দিব, তখন এটাকে আমরা এই ভাষাটাকে আসলে বলি হচ্ছে হিসাব বিজ্ঞান। তো এটা একটা সংজ্ঞা। আরেকটা সংজ্ঞাতে আমরা যেতে পারি। এখানে আরেকটা সংজ্ঞা এখানে দেওয়া আছে, আমরা যদি যাই এখানে দেওয়া আছে, আমরা A.W. জনসনের সংজ্ঞাটাতে আর গেলাম না। আমরা এতক্ষণ যে আলোচনা করেছি এই বিষয়টাই আমি এখানে হাইলাইট করে রেখেছি। আপনারা দেখেন নিচে যেটা সংজ্ঞাটা দেওয়া আছে যে হিসাব বিজ্ঞান হলো এরকম একটি কলা কৌশল, বিশিষ্ট সামাজিক বিজ্ঞান
যার সাহায্যে স্বীকৃত রীতিনীতি অনুসারে ব্যবসায়ী ও অব্যবসায়ী প্রতিষ্ঠানের সকল প্রকার আর্থিক লেনদেন সমূহকে প্রকৃতি ও তারিখ অনুসারে সুসংবদ্ধভাবে লিপিবদ্ধকরণ, সংরক্ষণ, শ্রেণীবদ্ধকরণ ও সংক্ষেপণ এবং বিশ্লেষণের মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য আয় ব্যয়, লাভ, ক্ষতি, সম্পত্তি দায় ইত্যাদি বিবরণ প্রস্তুত এবং ব্যাখ্যাকরণ করা হয় এবং ব্যবস্থাপনা, বিনিয়োগকারী এবং অন্যান্য আগ্রহী পক্ষকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে থাকে। এই যে কলা কৌশলটা, সেটাকে আসলে আমরা হিসাব বিজ্ঞান বলে থাকি। তো এইখানে সংজ্ঞাতে আমাদের তিনটা জিনিস আইডেন্টিফাই করা যায়, যে হিসাব বিজ্ঞানটা কিছু স্বীকৃত রীতিনীতি অনুসারী ব্যবসায়ী এবং অব্যবসায়ী যে লেনদেন, আর্থিক লেনদেনগুলো আছে সেগুলোকে সে লিপিবদ্ধ করে, সংরক্ষণ করে, শ্রেণীবদ্ধ করে এই কাজটা হিসাব বিজ্ঞান করে এবং সংক্ষেপণ করে। এগুলো করার পরে সে দেখা যায় যে এটা থেকে আয় ব্যয়, লাভ, ক্ষতি, সম্পত্তি দায় এটা নির্ণয় করতে সাহায্য করে। এটা হয়ে গেলে দেখা যায় যে এখানে যারা সংশ্লিষ্ট পক্ষ আছে, যারা এই তথ্যগুলো ব্যবহারকারী, ব্যবস্থাপক অথবা বিনিয়োগকারী অথবা অন্যান্য আগ্রহী পক্ষ, তাদের কাছে এটা প্রতিবেদন হিসাবে বা বিবরণ হিসাবে তুলে ধরে এবং সেটা ব্যাখ্যা করে। এই হচ্ছে হিসাব বিজ্ঞানের কাজ। তো আমরা এই কারণে এই হিসাব বিজ্ঞানটাকে আমরা বলি হচ্ছে যে হিসাব বিজ্ঞান, এটা আর্থিক শাস্ত্র বলা যায় অথবা এটা আমরা হিসাবের বিজ্ঞান বলি, যে যেটা দিয়ে আমি আসলে আমার ব্যবসায়িক যে আর্থিক লেনদেনগুলো আছে সেগুলোকে সুশৃঙ্খলভাবে রেকর্ড করে আমার ব্যবসা প্রতিষ্ঠানটাকে প্রফিটেবলি বা স্ট্রাকচার ওয়েতে আমি চালাতে পারি। তো এই হচ্ছে আমাদের সংজ্ঞা আমরা শেষ হয়ে গেলে এরপরের যে টপিকটা আছে, যে আমরা হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলবো। এখানে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা যেটা আছে, এখানে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তাতে আমরা যদি যাই, যে হিসাব বিজ্ঞানটা আমরা কেন বলতেছি যে হিসাব বিজ্ঞানটা স্টাডি করা প্রয়োজন। তো আমাদের এখানে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তাতে আমরা যদি প্রথমে আলোচনা করি যে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তাটা কি, যে আমরা যে কোনো বিষয়ে যদি স্থায়ীভাবে হিসাব সংরক্ষণ করতে যাই তাহলে আমার হিসাব সংরক্ষণ অবশ্যই করতে হয়। তো আমরা হিসাব যে কোনো বিষয়ে যদি আমার সেটা আর্থিক লেনদেন হয়, সেটাকে আমি লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথেই সেটাকে আমি লিপিবদ্ধ করি এবং লিপিবদ্ধ করে রাখলে আমি যদি কাগজে কলমে সেটাকে লিখে রাখি, সেটা স্থায়ীভাবে আমি সেটাকে সংরক্ষণ করতে পারি। কারণ আমি দেখা যায় যে আমার মেমোরিতে আমি একজনকে টাকা দিলাম অথবা একজনের কাছে বাকিতে বিক্রি করলাম। আমি যদি ধরেন যে খুচরা বিক্রেতার কথাই বলি, আমাদের আশেপাশে যারা খুচরা বিক্রেতা আছে, আমরা অনেক সময় ওখান থেকে বাকিতে পণ্য কিনতে পারি। তো সে দেখা যায় যে এরকম তার কাছে প্রত্যেকদিন 50 থেকে 60 জন যায় বাকিতে পণ্য কেনার জন্য, কার কাছে কততে সে পণ্য বিক্রি করছে সেটা যদি সে লিপিবদ্ধ না করে, সে কিন্তু এটা নিজের ব্রেইন দিয়ে সেটা সবসময় মনে রাখতে পারবে। তো সেই কারণে হিসাব বিজ্ঞানের যেহেতু অনেক ধরনের লেনদেন প্রত্যেক দিনই হয়, অনেক ধরনের কাস্টমার এখানে বিভিন্ন অ্যামাউন্টের টাকা এখানে খরচ করার জন্য আসে, তো সেই কারণে এটা লিখে রাখতে হয়। তো সেই কারণে স্থায়ীভাবে হিসাব সংরক্ষণ করার জন্যই আসলে আমরা হিসাব বিজ্ঞানের যে পদ্ধতিটা আছে সেটা আমরা ফলো করি। এরপরে হচ্ছে আমরা এখানে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয়, যে আমি একটা জিনিস নর্মালি দেখা যায় যে সবাই লিখে রাখে। আগের দিনের মানুষ যারা ছিল, একদম যারা কৃষি কাজ করতো, তারাও দেখা যেত যে এখানে তারাও হিসাব রাখতো যে তারা কতটা বন্যজন্তু তারা আজকে শিকার করছে, এগুলো তারা দেয়ালে রং দিয়ে অথবা দেয়ালে পাথর দিয়ে কেটে কেটে তারা হিসাব রাখতো। ওই হিসাব দিয়ে আসলে তারা এখানে তাদের বোধগম্য বিষয়টাই লিখে রাখতো, কিন্তু এখান থেকে লাভ ক্ষতি কোনো কিছু বের করার ওয়ে ছিল না। তো সেই কারণে আমরা বর্তমান প্রেক্ষাপটেও যারা শুধু লিখে রাখে, তারা যদি হিসাব বিজ্ঞানের নিয়ম নীতি বা কলা কৌশল অনুযায়ী যদি সেটা না লিখে, তাহলে কিন্তু সে একটা নির্দিষ্ট সময় শেষে এটা থেকে লাভ হলো না ক্ষতি হলো এটা কিন্তু সে নির্ণয় করতে পারবে না। তো সেই কারণে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয় করার জন্য আমরা এই হিসাব বিজ্ঞানটাকে প্রয়োজনীয় মনে করি। কারণ এটা ছাড়া আসলে আমি আর্থিক লেনদেনটা আমার সুষ্ঠুভাবে লিপিবদ্ধ হইলো কিনা, এটা থেকে আমি রেজাল্ট বের করতে পারবো কিনা, লাভ ক্ষতি বের করতে পারবো কিনা, সেটা কিন্তু আমার বোঝার কোনো সুযোগ নাই। তো এই কারণেই আমরা এখানে হিসাব বিজ্ঞানের মাধ্যমে এই প্রয়োজনীয়তা হচ্ছে যে আর্থিক ফলাফলটা আমরা নির্ণয় করতে পারবো। এরপরে যে কাজটা আছে যে আর্থিক অবস্থা নিরূপণ করা, যে হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা আর্থিক ফলাফল নির্ণয় করা, আর্থিক অবস্থা নির্ণয় করা, এই দুইটা কাজই করি। তো ফলাফল এবং আর্থিক অবস্থা, ফলাফলের মাধ্যমে আমি দেখা যাবে যে আমার এখানে সরাসরি আমি বলতে পারি যে লাভ হইলো না ক্ষতি হইলো, আমি যে ব্যবসাটা চালাইলাম আমার কি ফল দিল, দ্যাট মিনস আমি এতদিন ব্যবসা চালানোর ফলে আমার এখান থেকে লাভ হইলো, প্রফিট হইলো নাকি লস হইলো, এটা হচ্ছে ফলাফল।
আর অবস্থা হচ্ছে আমি এই লাভ করে আমি কোন সম্পত্তি কিনলাম, নাকি আমার পাওনায় জর্জরিত হইলাম, আমার এখানে দেখা যাচ্ছে অনেক জায়গা থেকে আমি কর্জ নিলাম, আমার দেখা গেছে যে অনেক জায়গাতে লোন হইলো, এইটা আমি এই অবস্থাটা আমি জানতে পারলাম যে আমি দেনায় জর্জরিত হইলাম, বাকিতে বিক্রি করে দেখা গেছে যে আমার এখন যায় অবস্থা, আমি আমার সব টাকাই এখন দেনায় পড়ে গেছে। অথবা আমি এখানে আমি ব্যবসা যদি প্রফিটেবলি চালাতে পারি তাহলে আমার হাতে নগদ টাকা থাকবে, ব্যাংক জমা বাড়বে, আমি এগুলো দিয়ে স্থায়ী সম্পত্তি কিনতে পারবো। তো এটা হচ্ছে অবস্থা নির্ণয়। এইটা নির্ণয় করার জন্য আমরা হিসাব বিজ্ঞানটা আমরা প্রয়োজনীয় মনে করি। এছাড়াও এখানে ফলাফল ও আর্থিক অবস্থার তুলনা করা, যে আমি দেখা যায় যে হিসাব বিজ্ঞানটা আমি অনেক কাজেই লাগাতে পারি। আমার 2-3টা ব্যবসা আছে, আমি 2-3টা ব্যবসাতে যদি আমার হিসাব বিজ্ঞানের টুলস গুলা কাজে লাগাই এবং সেই অনুযায়ী যদি আমি হিসাবটা রাখি আমার লেনদেনের, তাহলে দেখা যাবে যে আমি একটা ব্যবসার সাথে আরেকটা ব্যবসার আর্থিক অবস্থাটা আমি তুলনা করতে পারবো। যে আমি আমার দেখা গেছে যে আমি পোল্ট্রি ফার্ম আছে এবং আমার ডেইরি ফার্মও আছে, তো আমার পোল্ট্রি ফার্মটা লাভবান নাকি আমার ডেইরি ফার্মটা বেশি লাভবান, তো এইটার দুইটার ফলাফলের তুলনা করে আমি আমার ইনভেস্টমেন্টটা ওই দিকে নিয়ে যেতে পারবো। যদি আমার ডেইরি ফার্মটা যদি প্রফিটেবল হয় আমি ডেইরি ফার্মে বিনিয়োগ করবো, আর যদি পোল্ট্রিটা হয় পোল্ট্রি ফার্মে বিনিয়োগ করবো। তো এইভাবে আমার ফলাফল এবং আর্থিক অবস্থা তুলনা করে আমি আমার সিদ্ধান্ত গ্রহণটা করতে পারি বলেই আমার এখানে হিসাব বিজ্ঞানটা প্রয়োজন আছে। এছাড়াও এখানে ভুল জালিয়াতি উদ্ঘাটন করার জন্য হিসাব বিজ্ঞানের দরকার আছে। যেমন এখানে আমরা ভুল জালিয়াতি উদ্ঘাটন বলতে, হিসাব বিজ্ঞান যদি না থাকে অনেক সময় দেখা যায় আমি ব্যবসা নিজে চালাবো না, আমার মানে আমার প্রতিনিধি ব্যবসা চালাবে অথবা আমি কোনো লোক রাখতে পারি। তো সে যদি থাকে সে অনেক সময় এখানে দেখা যাবে যে চুরি টুরি যদি করে, আমি যদি সঠিকভাবে হিসাব রাখি যে কত টাকার পণ্য আমি তুললাম এবং কত টাকা আজকে বিক্রি হইলো, তো সে যদি ক্যাশ থেকে কোনো টাকা চুরিও করে নিয়ে যায় অথবা কোনো কাস্টমার কাছে বিক্রি করে যদি সে টাকা পকেটে ঢুকায় ফেলে, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে মাস শেষে যে আমি এত টাকা পণ্য আনছিলাম, বিক্রি হয়েছে সবই, কিন্তু এত টাকা মিলে নাই, তার মানে সে এটা সরাই ফেলছে অথবা আমার যে এখানে কোনো না কোনো ভাবে এটা মিসিং হয়েছে। তো এই ভুল বা জালিয়াতিটা আমরা উদ্ঘাটন করতে পারি যদি আমি হিসাব সঠিকভাবে রাখি। তো এই কারণে হিসাব বিজ্ঞানটা আমার প্রয়োজনীয়। এরপর যেটা আছে, আমরা এখানে আরো কিছু বিষয় আছে, আমরা সবগুলো বিষয় যদি ধরে ধরে পড়াইতে যাই দেখা যাবে যে অনেক সময় লাগবে। বাকি বিষয়গুলো আপনারা কিছু কিছু পড়ে নেবেন। হ্যাঁ, তো আমি এখানে কয়েকটা হেডিং পড়ে দিই। যেমন কর নির্ধারণ করার ক্ষেত্রে আমরা এখানে যে কোনো ক্ষেত্রেই আমরা কর, অনেক ধরনের কর আছে। যেমন আমার আয়ের উপরে আয় কর দিতে হয়, বিক্রয়ের উপরে বিক্রয় কর দিতে হয়, অথবা আমার ভ্যালু এডেড ট্যাক্স দিতে হয়, ভ্যাট। তো এইগুলা নির্ণয় করার ক্ষেত্রে আমার সঠিক হিসাব রাখলে এগুলা দিতে আমার সুবিধা। এছাড়াও এখানে ব্যয় নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমার দেখা যাবে যে আমার কোন জায়গাতে লস হচ্ছে বেশি, আমার সিস্টেম লস হচ্ছে কিনা, হ্যাঁ, এইগুলা আমি বাজেটারি কন্ট্রোলের মাধ্যমে আমার খরচ কমায় দেখা যাবে যে এই সিস্টেম লস গুলা আমি কমিয়ে আমার ব্যবসাটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো বা ব্যয়টাকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো। এরপরে এখানে ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণ এবং পরিচালনার ক্ষেত্রে আমি হিসাব বিজ্ঞানটা প্রয়োজনীয় মনে করি। যেমন এখানে ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণ বলতে আমরা একটু আগে বলছি যে আমার ব্যবসাটা যদি আমি সম্প্রসারণ করতে যাই তাহলে অবশ্যই আমার হিসাব বিজ্ঞানটা এখানে কাজে লাগাতে হবে। এরপরে হচ্ছে এখানে প্রামাণ্য দলিল হিসাবে কাজে লাগে, কারণ এখানে হিসাব রাখলে ডকুমেন্ট থাকে, লিখিত যে কোনো ডকুমেন্টই আমি পরবর্তীতে আমি আদালতে আমি মামলা পরিচালনার ক্ষেত্রে কাজে লাগাতে পারবো, কিন্তু মৌখিক বিষয় এখানে কাজে লাগানো যায় না। যেমন আমি একজনকে বাকিতে 5,000 টাকার পণ্য বিক্রি করছি এবং তার কাছে আমি বিল ভাউচার দিয়ে এটা লিখে স্বাক্ষর দিয়ে আমি এটা রেখে দিছি, এখন পরবর্তীতে সে যদি টাকাটা না দেয় আমি মামলা করতে পারবো, এটা প্রামাণ্য দলিল হিসাবে কাজ করবে। কিন্তু তাকে যদি আমি দেখা যায় যে মৌখিক ভাবে দিয়ে দিই 5,000 টাকার পণ্য তোমার দিয়ে দিলাম আর কোন রেকর্ড না রাখলাম, সে যদি টাকাটা না দেয় তাহলে কিন্তু আমি তার বিরুদ্ধে আদালতে মামলা করতে পারবো না। সেই কারণে প্রামাণ্য দলিল হিসাবে হিসাব বিজ্ঞান আমাদেরকে রেকর্ড করার যেই কাজটা এটা করে সহযোগিতা করে। এরপর হচ্ছে মূল্য নির্ধারণ, আমরা ঋণ গ্রহণ অথবা সংশ্লিষ্ট পক্ষসমূহকে তথ্য সরবরাহ করা, এই কাজগুলো আসলে হিসাব বিজ্ঞান করতে সহায়তা করে। তো সেই কারণে আমরা হিসাব বিজ্ঞানকে ইম্পর্টেন্স দিয়ে থাকি, যে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা এই কারণেই আছে। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় টপিকের আলোচনা শেষ। আমরা এরপরে যে আমাদের সেকেন্ড লাস্ট টপিকটা যেটা আছে, লাস্ট টপিক, সেটাতে আলোচনা চলে যাবে যে হিসাব বিজ্ঞানের কার্যাবলী। যেহেতু আমাদের সময়ও শেষ হয়ে যাচ্ছে, যে হিসাব বিজ্ঞানের কার্যাবলী যেটা আছে, যে আমরা হিসাব বিজ্ঞানের কার্যাবলীর ক্ষেত্রে আমরা বলে থাকি যে হিসাব বিজ্ঞান সাধারণত এখানে দেখেন আপনারা, আমি একটু নোটেশনটা বের করি। এখানে হিসাব বিজ্ঞানটা দুই ধরনের কাজ করে থাকে, যে আমরা বলি হচ্ছে হিসাব বিজ্ঞানের কার্যাবলীতে দুই ভাগে ভাগ করা হয়। যে আমরা একটু আগে যে বিষয়গুলো পড়ছি এখন উপরে দেওয়া আছে, যে লিপিবদ্ধকরণ বা আর্থিক অবস্থা নিরূপণ, এইগুলো তো হিসাব বিজ্ঞান করেই। এইটা করার পাশাপাশি বিবরণ বা অন্যান্য প্রতিবেদন তৈরি করার কাজটা হিসাব বিজ্ঞান করে থাকে তার মালিক বা অন্যান্য পক্ষের জন্য। তো
তো এই যে কাজগুলো করে থাকে, এই কাজগুলোকে আমরা সাধারণত দুইটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। তো হিসাব বিজ্ঞানের প্রথম যে কাজটা আছে এটা হচ্ছে আমরা বলি হচ্ছে তত্ত্বাবধানমূলক কার্যাবলী বা সুপারভাইজারি ফাংশন। এই যে তত্ত্বাবধানমূলক যে কার্যাবলীটা আছে এটা আসলে সরাসরি আমরা বলি যে 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 হিসাব রাখার মাধ্যমে ব্যবসার ব্যবহৃত মালিকের মূলধন সংরক্ষণ, লাভজনক এবং কার্যকরী ব্যবহার নিশ্চিত করা, এটাকে আসলে তত্ত্বাবধানমূলক কার্যক্রম বলে। তত্ত্বাবধান বলতে আমরা এখানে সুপারভিশন বা সুপারভাইজ অথবা এটা দেখাশোনার কাজটা আমরা বলি। যে মালিক, আমি যদি তৃতীয় পক্ষ হই, যে এখানে ইনভেস্টর, তো সে এখানে মূলধনটা বিনিয়োগ করছে, তো তার পক্ষ হয়ে আমি ব্যবসাটা পরিচালনা করছি, তো তার যে ইনভেস্টমেন্টটা সেটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার, সেটা সুপারভিশনের দায়িত্ব আমার। তো এই সুপারভিশনারি যে কাজগুলো আছে বা সুপারভাইজারি যে কাজগুলো আছে, এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রথম কার্যাবলী হিসেবে আমরা ভাগ করতে পারি। যেমন সুপারভাইজারি কাজগুলো করার জন্য বা এখানে দেখাশোনার কাজটা করার জন্য প্রথম যে কাজটা করি আমরা, সেটা হচ্ছে যে আমরা সংগঠিত যে ঘটনাগুলো আছে এটা আমরা দৈনন্দিন পর্যবেক্ষণ করি এবং অর্থনৈতিক ঘটনাগুলোকে আমি চিহ্নিত করি। আমার ব্যবসাটা খোলা থাকে 9টা to 5টা, 9টা থেকে 5টার ভিতরে যদি আমার অনেক অনেক ক্রেতাই আসে ইনফরমেশন জানতে যে ভাই এটা আছে কিনা, তো আমি যদি বলি আছে, সে দাম জানতে চায়, আমি বললাম যে 50 টাকা, সে বললো না ভাই আমি দেখি অন্য কোনো জায়গাতে, সে দাম জেনে চলে গেছে। তো এটা একটা ঘটনা, এটা কিন্তু কোনো লেনদেন হয় নাই। তো এইভাবে অনেক ঘটনাই ঘটবে, কিন্তু যেটা লেনদেন হবে দেখা যাবে যে সে 50 টাকা দিয়ে আমার থেকে জিনিসটা কিনে নিল, যে আমার কাছ থেকে একটা পণ্য চলে গেল এবং তার কাছ থেকে 50 টাকা আমার ক্যাশে ঢুকলো, এটা ঘটনা। এই অর্থনৈতিক ঘটনাটা চিহ্নিত করা, এটা সুপারভাইজারি লেভেলের প্রথম কাজ। হ্যাঁ, এরপরে হচ্ছে আমার দ্বিতীয় কাজ হচ্ছে এই আর্থিক ঘটনা টাকায় পরিমাণ এবং লিপিবদ্ধ করা। এই যে একটু আগে টাকার কথাটা বললাম, যে ঘটনাটা আসলে টাকার অঙ্কে পরিমাপযোগ্য কিনা সেটা আগে দেখতে হবে। অনেক ঘটনাই ঘটতে পারে যেটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য যদি না হয়, সেটা দেখা যাবে যে আমার এটা লেনদেন হবে না। যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে আমার দোকানে একটা কর্মচারী ছিল, সে খুব ভালো, এবং সে দেখা গেছে যে আমার যারা কাস্টমার ছিল রেগুলার কাস্টমার, এই রেগুলার কাস্টমারদের সাথে সে খুব ভালো আচরণ করতো এবং আমার যারা কাস্টমার ছিল তারা স্যাটিসফাই এবং তারা আমার এখান থেকে পণ্য কিনতো, এই কর্মচারীর কারণ। কিন্তু কর্মচারী দেখা গেছে যে তার পারিবারিক সমস্যার কারণে সে আমার এখান থেকে চাকরি ছেড়ে সে চলে গেছে। তো এইটা কি আমার কোনো ক্ষতি করলো কিনা, অথবা এটা আমার ব্যবসার জন্য কোনো ধরেন যে আর্থিক অঙ্কে লিপিবদ্ধ করণযোগ্য কোনো ঘটনা কিনা বা লেনদেন কিনা। মূল কথা হচ্ছে এটা কি ঘটনা নাকি লেনদেন। ঘটনা হলে আমার এখানে হিসাবে কোনো প্রভাব ফেলবে না, কিন্তু লেনদেন হলে এটা প্রভাব ফেলবে। তো আমরা যদি এটা অর্থের অঙ্কে, যে দ্বিতীয় যে কাজটা আছে যে আর্থিক ঘটনা টাকায় পরিমাপযোগ্য এবং লিপিবদ্ধ করো, যদি এটা আমি টাকায় পরিমাপ করতে পারি তাহলে সেটা আমার লেনদেন। তো সে চলে গেছে, ঠিক আছে, এর জন্য আমার কিছু সাময়িক আমার সমস্যায় পড়তে হবে, কিন্তু এটা আমার সরাসরি কোনো ক্ষতি না, ঠিক আছে। কিন্তু সে যদি চুরি করে আমার প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে যাইতো তাহলে সেটা আমার দেখা যেত ক্ষতি হইতো, এটা একটা আমার লেনদেন হইতো। তো সেই কারণে এখানে যেহেতু এখানে আর্থিক অঙ্কে যেহেতু এটা পরিমাপ করা যাচ্ছে না, সে চলে গেলেও এখানে এটা লেনদেন হিসাবে লিপিবদ্ধ হবে না, এটা একটা ঘটনা, সে চলে গেছে, এটা দেখা গেছে যে আমার জন্য একটা ব্যাড লাগ। তো এইভাবে আমরা এখানে দ্বিতীয় কাজটা আমরা করি। তৃতীয় কাজটা হচ্ছে যে লেনদেনটা আমরা শ্রেণীবদ্ধ করি এবং স্থায়ীভাবে হিসাববদ্ধ করি। এই যে শ্রেণীবদ্ধ বলতেই আমরা এটা হিসাব অনুযায়ী শ্রেণীবদ্ধ করা, যে আমি বলছি যে প্রত্যেকটা লেনদেনকে আমরা 4টা হিসাবে আমরা শ্রেণীবদ্ধ করতে পারি। 4টা হিসাব বলতে আমরা এখানে প্রথমে বলছি হয় এটা এক্সপেন্স হবে, না হয় সেটা আমার ইনকাম হবে, না হয় সেটা আমার অ্যাসেট হবে, অথবা না হয় সেটা আমার লায়াবিলিটি হবে। এই 4টা ভাগে আমি এটাকে শ্রেণী বিভাগ করে স্থায়ীভাবে হিসাবভুক্ত করি। এরপরে হচ্ছে আমার হিসাবের উদ্বৃত্ত নির্ণয়, যে আমি এখানে যে উদ্বৃত্ত বলতে আমরা এখানে ব্যালেন্সটা বের করি আর কি, যে আমার কত টাকা এক্সপেন্স হয়েছে, আমি মাস শেষে দেখা গেল আমি কত টাকার জিনিস কিনলাম, বা আমার কত টাকা ইলেকট্রিসিটি বিল বা বিভিন্ন ব্যয় বাবদ আমার কত টাকা খরচ হয়েছে, সেটা আমি এখানে ওইখান থেকে আমি এটা অন্তর্ভুক্ত করে ফেলতে পারি, মানে উদ্বৃত্ত বা ব্যালেন্স নির্ণয় করে ফেলতে পারি, এবং সেটা থেকে আমি একটা সামারি টানতে পারি। সামারিটা আমরা দেখা যায় যে হিসাব শেষ হয়ে গেলে আমরা এই খতিয়ান থেকে আমরা হিসাবের জের গুলাকে আমরা রেয়া মিলে পাঠায়া ওইখান থেকে আমরা একটা সারসংক্ষেপণ বা সামারি টেনে বের করতে পারি। তো এই হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের তত্ত্বাবধানমূলক কাজ। আরো কিছু কাজ আছে, এই তত্ত্বাবধানের আরো 3টা কাজ আছে, আমরা পরের পেজে গেলে পাবো এটা। যেমন এখানে এই তত্ত্বাবধানের যে কাজগুলো আছে, এখানে যদি আমরা একটু দেখি যে তত্ত্বাবধানের এখানে আরো কিছু কাজ আছে, যেমন হিসাবের সমন্বয় লিপিবদ্ধকরণ। সমন্বয় বলতে আমার অনেক সময় অনেক ঘটনা লিপিবদ্ধ হয় না, তো
তো সেটাকে আমার লিপিবদ্ধ করতে হয় পরবর্তীতে। এরপরে আর্থিক বিবরণ প্রস্তুতকরণ এবং এখানে ফলাফল বা আর্থিক অবস্থা বিশ্লেষণ করা, এগুলো সবগুলাই হচ্ছে আমার সুপারভাইজারি লেভেলের কাজ বা তত্ত্বাবধানমূলক কাজ। এরপরে আমার হিসাব বিজ্ঞানের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা বলি হচ্ছে ব্যবস্থাপকীয় কার্যাবলী, যে ব্যবস্থাপনার সাথে জড়িত কিছু কাজও আমার এখানে হিসাব বিজ্ঞানে সাধারণত আমরা করে থাকি। তো এখানে ব্যবস্থাপনার সাথে যে কাজগুলো আছে, ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী, সেগুলো এখানে দেওয়া আছে। ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী বা ম্যানেজারিয়াল ফাংশন বলতেই আমরা এখানে মিন করবো হচ্ছে যে ম্যানেজারিয়াল ফাংশনই হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণের জায়গা, যে ম্যানেজাররা এখানে তথ্য সংগ্রহ করি হচ্ছে তার ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। যে আমি ম্যানেজারিয়াল লেভেলের কাজ হলেই আমি মাথায় রাখবো যে এটার কাজটা হচ্ছে যে এটা সিদ্ধান্ত লেভেল পর্যায়ের কাজ, যে এখানে যে কোনো ম্যানেজমেন্ট লেভেলে তারা তথ্য সংগ্রহ করে হচ্ছে তারা সিদ্ধান্ত নেওয়ার জন্য, যে পরবর্তীতে তারা এখানে ব্যবসাটা ইনভেস্ট করবে কিনা অথবা এইটা তাদের জন্য প্রফিটেবল কিনা। তো এইগুলো তারা সিদ্ধান্ত নেয় এই ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলীর মাধ্যমে। তো এখানে ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী আছে হচ্ছে তিনটা এখানে তথ্য সংগ্রহ সংক্রান্ত কাজ আছে, এরপরে হচ্ছে এখানে তথ্য প্রস্তুতকরণ সংক্রান্ত কাজ আছে এবং তথ্য পরিবেশন সংক্রান্ত কাজ আছে। এই কাজগুলো করার পরে চাহিদা অনুযায়ী তথ্য পরিবেশন করলেই আমার মোটামুটি এখানে ব্যবস্থাপনা সংক্রান্ত কাজ যেটা আছে এটা শেষ। তো আমাদের এখানে ব্যবস্থাপনা সংক্রান্ত যে কাজগুলো আছে, প্রথম যেটা আছে তথ্য সংগ্রহ করা। ব্যবস্থাপনা কাজগুলো তথ্য সংগ্রহ করবে, তথ্যটা তারা অযথা সংগ্রহ করবে না। হয় এখানে প্রতিষ্ঠানের আয় ব্যয়, লাভ লোকসান, মূলধন বা দায় সম্পদ অথবা অতীত বর্তমান যে কোনো আর্থিক অবস্থা বা সম্ভাবনা, এইগুলো সম্পর্কে তারা ব্যবস্থাপকরা তথ্য সংগ্রহ করবে, কারণ তাদের একটাই উদ্দেশ্য, তারা সিদ্ধান্ত গ্রহণ করবে ভবিষ্যৎ সম্পর্কে। এবং এই তথ্যগুলো আমরা বলি যে দুই রকম হতে পারে, একটা হচ্ছে নিয়মিত তথ্য যেটা আমরা প্রতিদিন পাই, আর একটা হচ্ছে বিশেষ তথ্য। তো এখানে নিয়মিত তথ্য যেটা বলা আছে, দেখেন এখানে হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী সংরক্ষিত হিসাব এবং আর্থিক বিবরণী থেকে প্রাপ্ত যে তথ্যগুলোকে সেগুলোকে আমরা নিয়মিত তথ্য বলি। যেমন আমার প্রত্যেক দিনে যে লেনদেনগুলো আমি লিপিবদ্ধ করতেছি, এটা থেকে যে আমি তথ্যগুলো পাচ্ছি এটা নিয়মিত তথ্য। এছাড়া এখানে হিসাব বিজ্ঞানের কার্য প্রক্রিয়া থেকে যে সমস্ত তথ্য নিয়মিত সৃষ্টি হয় সেটাকে নিয়মিত তথ্য বলি। আর অন্যদিকে বিশেষ সিদ্ধান্ত গ্রহণের জন্য যে অতিরিক্ত তথ্য প্রয়োজন হয়, যা মূলত হিসাব থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে পাওয়া যায়, তাকে বিশ্লেষণ তথ্য বলে। যেমন এখানে আমরা নতুন পণ্য উৎপাদন, নতুন যন্ত্রপাতি ক্রয়, এইগুলোকে আমরা বিশেষ তথ্য বলি। তো এইগুলো দেখা যাবে যে আমার এমনিতে আমি পাবো না, এইগুলা আমার এখানে দেখা যাবে যে হিসাব কার্য প্রক্রিয়া, এইগুলা আমার এখানে কিছু টেকনিক খাটায় এই তথ্যগুলা বিশ্লেষণ করে আমার বের করতে হয়। যেমন আমি দেখা যাবে যে আমি আমার যে কোনো খরচের ক্ষেত্রেই আমি একটা খরচ করব, এখন এই খরচটা আমি আমার ব্যবসার ক্ষেত্রে লাভ হবে না লস হবে। যেমন আমরা এখানে বলছি যে নতুন পণ্য উৎপাদন বা নতুন যন্ত্রপাতি ক্রয়, তো এটা আমি করব। তো এই সিদ্ধান্তটা আমি নিতে গেলে দেখা যাবে যে এটা আমি বলতেছি এটা হচ্ছে বিশেষ তথ্য সংগ্রহ। তো এটা আমি কিভাবে নিব, এটা আমরা দেখা যায় যে আমাদের অনেকগুলা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আমরা রেশিও অ্যানালাইসিস করি। যেমন আমাদের এখানে আমরা স্ট্যাটিস্টিক্যাল কিছু টুলস আছে, যেমন আমরা হিসাব সমীকরণের মাধ্যমে আমরা অনেক অনুপাত বিশ্লেষণ করি। এই অনুপাত বিশ্লেষণ করে আমার দায় অথবা আমার এখানে প্রফিটেবিলিটি ইন্ডেক্স অথবা নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স, এগুলোর মাধ্যমে আমি এখান থেকে বিশেষ তথ্য সংগ্রহের মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারি যে আসলে আমার এই তথ্য মাধ্যমে প্রমাণিত যে আমি যদি নতুন যন্ত্রপাতি সংযোজন করি তাহলে আমার ব্যবসায় লাভ হবে। তো এইভাবে আমরা ব্যবস্থাপকীয় কার্যাবলীর জন্য আমরা এখানে তথ্য সংগ্রহ করতে পারি। তো এই হচ্ছে আমাদের এখানে তথ্য সংগ্রহিত কার্যাবলী। তো আমরা মোটামুটি প্রায় শেষের দিকে চলে আসছি। তো আমরা এখানে আরো কিছু কাজ আছে, আমরা দেখি এখানে তথ্য প্রস্তুতকরণ। তো এখানে তথ্য প্রস্তুতকরণের জন্য এখানে আমরা এটা ব্যবস্থাপকীয় কার্যাবলীর ভিতরে একটা বলতেছি যে আমরা তথ্য প্রস্তুতকরণ বলতে এখানে অনেক ধরনের তথ্যই আমার এখানে আসবে। আমার যারা এখানে রেকর্ড করতেছে, তো রেকর্ড করার ক্ষেত্রে আমার এখানে ভুল তথ্য আসতে পারে, আবার এখানে সঠিক তথ্যও আসতে পারে। তো আমি এখানে ব্যবস্থাপক হিসেবে আমার যে সঠিক তথ্য সেটা আমি এখানে আমার কাজে লাগাবো। তো এখানে ভুল তথ্য যেটা আছে, ভুল তথ্যটা আমার এখানে আইডেন্টিফাই করার যে কাজটা আছে, এটা ব্যবস্থাপকীয় কার্যাবলী। এটা সবাই এখানে বের করতে পারবে না। যারা এখানে লিপিবদ্ধ করে তারা এখানে লিপিবদ্ধই করে গেল। লিপিবদ্ধ করার পরে এখানে ব্যবস্থাপকের কাজ হচ্ছে এই যে লিপিবদ্ধকৃত যেই তথ্যগুলো আছে, এই লিপিবদ্ধকৃত তথ্যগুলো থেকে এখানে ভুল ত্রুটি বা অপ্রাসঙ্গিক যদি কোনো তথ্য থাকে সেগুলা কাটছাট করে বাদ দিয়ে যেটা আমার সময় উপযোগী, যেটা দেখা যাবে যে আমার
এখানে কাজে লাগানো যাবে অথবা যেটা বিশ্বাসযোগ্য এই ধরনের তথ্যগুলাই ব্যবস্থাপকরা সাধারণত নিয়ে ওইখান থেকে একটা প্রতিবেদন তারা তৈরি করে ইনভেস্টরদের জন্য অথবা যারা এখানে ইন্টারেস্টেড পার্টি আছে তাদের জন্য। তো এটা হচ্ছে ব্যবস্থাপকীয় কার্যাবলী। এরপরে হচ্ছে 3 নাম্বার যেটা আছে তথ্য পরিবেশন করা। তো আমরা এখানে উপরের যে কাজগুলো দেখলাম যে আমরা তথ্য সংগ্রহ করা, তথ্য প্রস্তুত করা, এরপরে আমরা এখান থেকে তথ্যটাকে যদি সংগ্রহ হয় এবং প্রস্তুত হয়ে যায় এরপরে আমরা এটাকে পরিবেশন করি। যে আমরা এই তথ্যগুলোকে আমরা নিয়মিতই দেখা যায় যে আমাদের বিভিন্ন জায়গাতে পরিবেশন করতে হয়, যেমন আমরা প্রতিবেদনের মাধ্যমে অথবা আমরা বিভিন্ন ফ্লো চার্ট অথবা আমরা গ্রাফিক্যাল বিভিন্ন রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমরা চার্ট অথবা আমরা এখানে পিক্টোগ্রাম অথবা পাই চার্ট এগুলোর মাধ্যমে দেখা যায় যে আমরা তথ্যগুলোকে আমরা গ্রাফিক্যালি প্রেজেন্টেশন করতে পারি। তো আমার নিয়মিত আমার দেখা যায় যে সপ্তাহ ব্যাপী বা সপ্তাহ পরে 1 সপ্তাহ পরে পরে আমার মিটিং হতে পারে। তো এই যারা এখানে মালিক পক্ষ আছে মালিক পক্ষকে এই মিটিং এ ব্যবস্থাপকদের এই তথ্যগুলো উপস্থাপন করতে হয়। তারা ব্যবসা প্রতিষ্ঠানের আয় ব্যয় অথবা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ দায় দেনা এগুলো সম্পর্কে অথবা নগদ যে অর্থ আছে সেটা সম্পর্কে অথবা ব্যবসার যে মূলধন আছে সেটা সম্পর্কে যে মালিক পক্ষ আছে বা ইন্টারেস্টেড পার্টি আছে তাদের কাছে এই যে আমরা একটু আগে যেটা বললাম চিত্র, রেখা, বার, পাই চার্ট এগুলোর মাধ্যমে তথ্যগুলো পরিবেশন করে এবং মালিক পক্ষ সহজেই এই জিনিসগুলো বুঝতে পারে। তো ব্যবস্থাপকের কাজগুলো কিন্তু একটু জটিল। প্রথম আমরা সুপারভাইজারি লেভেলের কাজগুলো বলছি। প্রথম কাজ যে হিসাব বিজ্ঞানের প্রথম কার্যাবলী হচ্ছে সুপারভাইজারি লেভেলের কাজ। সুপারভাইজারি লেভেলের কাজগুলো হচ্ছে এখানে শুধু লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ অথবা বিন্যাসকরণ এবং সেইগুলা থেকে একটা ফলাফল বের করে দিয়ে দাও এবং এই ফলাফলটাকে ব্যবস্থাপকরা লুফে নেয় এবং সেটা থেকে তারা দেখা যায় তাদের যে প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেইগুলা তারা এখানে সংগ্রহ করে প্রস্তুত করে এবং সেটা প্রয়োজনীয় পক্ষকে দেখা যায় যে তারা তথ্য হিসাবে উপস্থাপন করে বা পরিবেশন করে। এই হচ্ছে ব্যবস্থাপকের আমরা বলতেছি হচ্ছে ব্যবস্থাপকীয় কার্যাবলী। তো এই চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য পরিবেশন হয়ে গেলে আমাদের হিসাব বিজ্ঞানের ব্যবস্থাপকীয় কার্যাবলীও শেষ হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের মোটামুটি আমরা যে কাজগুলো আছে এইগুলা নিয়ে আলোচনা। তো আমরা এখানে মোটামুটি আমাদের যে আলোচনা এইগুলা এইখান থেকে আমরা আলোচনা কিছুটা ইতি টানতে পারি। আমরা আলোচনা এখানেই মোটামুটি আজকে আলোচনা রাখতে পারি। কতক্ষণ হইলো সেটা আমরা একটু দেখি। আর কত মিনিট বাকি আছে? ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে স্যার, আমাদের আরেকটা ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, তো আজকে বোধহয় এখানে শেষ করলে ভালো হয়। হ্যাঁ আচ্ছা, তো ঠিক আছে, যেহেতু এটা রেকর্ডেড ক্লাস আছে তোমরা পরবর্তীতে এটা দেখে নিতে পারবা। তো আজকে আমি ক্লাস এখানেই রাখি। একটু কথা ছিল। হ্যাঁ বলো। কথা ছিল ফার্স্ট অফ অনেকে বলতেছে যে রেকর্ডিং ক্লাসটা কন্টিনিউ করার জন্য। তো স্যার রেকর্ডিং ক্লাসটা আপনি একটু আমাদের গ্রুপে দিয়ে দিয়েন। হ্যাঁ, অনেকে হয়তো প্রবলেম হয়েছে, প্রতি ক্লাসটাই গ্রুপে দিয়ে দিন। আর সেকেন্ড অফ হলো স্যার জয়েনিংটা স্যার একটু ওপেন রাখেন, কারণ ওইটা ওপেন রাখবো। একটু প্রবলেম। হ্যাঁ না, ওটা দেখা গেছে যে থেকে ওপেন 40 মিনিট যেহেতু সেই কারণে আমি একটু রেস্ট্রিক্টেড রাখছি। কারণ আগে যদি আমি ধরো যে আমি আগে চলে আসলে আগে জয়েন হয়ে গেলে এখানে দেখা যাবে যে আমাদের এখানে সময়টা চলে যায়। তো সেই কারণে আমি একটু জয়েনটা আমার কাছে রেস্ট্রিকশন রাখছিলাম। আচ্ছা এটা আমি জানি বিধায় এই কথাটা বলছিলাম, কিন্তু অনেকে দেখলাম উল্টা রিঅ্যাক্ট করতেছে, কারণ অনেকে জানে না তো এই বিষয়টা। আচ্ছা ঠিক আছে, আমি ওপেন রেখে দিব। ওপেন রেখে দিলে কিন্তু আমি যে সময়ে ক্লাস শুরু করব ঠিক ওই সময় থেকে 40 মিনিটের ভিতরে ক্লাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, ওইভাবেই জয়েন করতে হবে। আর এই প্রবলেমগুলো সম্পর্কে অনেকে জানে না, কিন্তু না জানে উল্টাপাল্টা কমেন্ট করতেছে। ঠিক আছে স্যার, আপনি ওপেনে রেখে দেন যে তাদের প্রবলেম হইলে হোক। আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, তো তোমাদের যেহেতু নেক্সট ক্লাস শুরু হয়ে গেছে বা 5 মিনিট পরে শুরু হয়ে যাবে, আমরা তাহলে এখানে ক্লাস শেষ করলাম। তোমরা ভালো থাকো, আর কোনো সমস্যা থাকলে আমাকে লিখে জানাইও। তোমাদের গ্রুপ যেটা আছে গ্রুপে আমরা অ্যাক্টিভ থাকবো। তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে সবার সাথে। খুদাহাফেজ। জি স্যার। খুদাহাফেজ স্যার।